তুমি একটা কাজ করো, বিএনপি কারা, এই কোন এলাকা, ফটো তুলে রাখতে, এগুলো শিক্ষা দেওয়া হবে পরে। আর তুমি একটা কাজ করো, বিএনপি কারা, এই কোন এলাকা, ওই ওই হিসাবটা মনে মনে রাখো, এখানে বলার দরকার নাই। এবং যারা গেছে হ্যাঁ, রাখতেছি। দেখো, তাদের যেভাবে হোক ওই এলাকায় লোকজন আছে, বলো তাদের ফটো তুলে রাখতে, এগুলো শিক্ষা দেওয়া হবে পরে, জি, শিক্ষা দেওয়া জি, হবে এখন। জি, এই মাত্রই ওরা যে পাঠাইলো মেসেজ। পদ্ধতিতে দিচ্ছে সেই পদ্ধতি ব্যবহার করা হবে, কারণ ওই পদ্ধতিটা জায়েজ। হ্যাঁ, করতেছি মাননীয় নেত্রী। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। ও, মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম জি আসসালাম। মাননীয় নেত্রী, আমি আপনার নিজ হাতে প্রতিষ্ঠিত দুমকি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাইনুল হোসেন সাচ্চু। আমি 5 আগস্টের পরে বিভিন্ন ধারাবাহিকতায় নির্যাতনের শিকার। পুলিশ আমার পরিবার এবং সবাইকে খুব বাজেভাবে হয়রানি করছে। আমার মা বোনদের, আমার বাবা নেই, বাবা স্কুল শিক্ষক ছিলেন। তারপরে জানুয়ারি 15, 2025 সনের জানুয়ারি 13 তারিখে আমি অ্যারেস্ট হই। তারপর দীর্ঘ কারাবাসের পরে জামিনে মুক্তি হই। এরপর আমি আমার বাড়ি ঘর ত্যাগ করে ঢাকাতে অবস্থান করি। তো কিছুদিন হয়েছে আমি বিবাহ করেছি। তারপরে জীবিকার তাগিদে আমি এলাকায় আমার বাড়িতে অবস্থান করেছি। গত মাসের আমি 12 তারিখে একটা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং এ জীবিকার তাগিদে যোগদান করি। তো সেই সুবাদে আমি, আমার ব্যাংকের ম্যানেজার ফিল্ডে কাজ করার জন্য আমাকে নিয়ে বের হয়। আমার একটা বাইক ছিল, যার কারণে। তো আপনার প্রতিষ্ঠিত দুমকি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, তখন বিএনপির সন্ত্রাসীরা আমাকে দেখে আওয়ামী লীগের বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করে এবং আমাকে ধাওয়া দেয়। যদিও সেখানে আমাকে ধরতে পারে না, আমি গাড়ি রানিং এ ছিলাম বলে। তো পরে আমার ম্যানেজারের মুরব্বী মানুষ, তাকে নিয়ে আসলে আমি গাড়ি ওইভাবে চালাইতে পারছিলাম না, সে ভয় পাচ্ছিল। তারপরে আমি আস্তে চালাচ্ছি। তো ওরা রাজাখালী নামক স্থান থেকে একটু সামনে যখন যাই, তখন ওই অবস্থায় ওরা সন্ত্রাসীরা মাহিন্দ্রা নিয়ে আমাকে সরাসরি আমার মোটরসাইকেলে মেরে দেয়। তখন ওই অবস্থায় আমি আর আমার ম্যানেজার পড়ে যাই। তো আমাদেরকে আর উঠতে দেয় না। তারপর ভয়ঙ্কর ভাবে স্থানে দেশীয় অস্ত্র দ্বারা আমাদেরকে আঘাত করে। তো এক পর্যায়ে তারা আমাকে মৃত মনে করে ওখানে ফেলে রেখে যায় এবং ম্যানেজার স্যারকেও, যথেষ্ট মুরব্বী মানুষ, তাকেও মেরে ওখানে ফেলে রেখে ওরা চলে যায়। তো স্থানীয় লোকজন আমাকে ওইখান থেকে উদ্ধার করে এবং মোটরসাইকেলটা আমার একদম ভেঙে চুরে একদম অকেজো কইরা ফেলাইছে। আমার মানি ব্যাগ, চশমা, হাতের ঘড়ি, সবকিছু ওরা টোকাইয়ের মতো লুটপাট করে নিয়ে গেছে। তো স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করার পরে হাসপাতালে নিয়ে যান। সেখানে আমরা থানায় যোগাযোগ করি, আমাদের মামলা তারা নিবে না, অস্বীকার করে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমাদের আখ্যায়িত করে। তারপরে আমাদের মামলা আর নেওয়া হয়নি। তারপর আমি দীর্ঘ সময় পটুয়াখালী সরকারি হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে বাসায় আসছি। এখন এখন আলহামদুলিল্লাহ নেত্রী, আপনার সাথে কথা বলতে পেরে আমি এখন নিজেকে, যতই আঘাত আসুক সবকিছু আমি আসলে ভুলে গেছি। আমার আর আসলে কোনো আঘাতের কোনো আফসোস নেই, কোনো অভিযোগ নেই। শুধু একটাই আমার চাওয়া পাওয়া এবং সবকিছু আমার একটাই মনোবল যে আহত যোদ্ধা কখনো দুর্বল হয়ে ফিরে আসে না। আমার শুধু একটা ইচ্ছা যে আপনি বাংলাদেশে ফিরে আসুন, আর সেই আশার ইতিহাসের সাক্ষী বা অংশী আমি হতে চাই। এইটুকুই আমার আশা। এইটুকুই আমি আসলে আমার জীবনের, এইটুকুই আমি জীবনে আমি শুধু আশা করি যে আপনি ফিরে আসুন। আপনি এই এই ইনশাল্লাহ। ধ্বংসস্তূপ বাংলাদেশের পুনরায় আবার হাল ধরুন। এই বাঙালিকে আবার আরেকবার আপনি নেতৃত্ব দেন মাননীয় নেত্রী। আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের মতো করে কাজ করছি, রাজপথে আমরা আসি ইনশাল্লাহ। আপনি আপনি ভয় পাবেন না। আপনার মনোবল দেখে আমি এখনো মানে হয়ে যাই যে এত বছর বয়সে এসেও আপনি যেভাবে নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে কাজ করছেন, এটা আসলে অবিস্মরণীয়। এবং আপনার উপরে আমি চক্ষু বুজে বিশ্বাস রাখি যে যে মানুষ 42-43 বছর সাধনা করে তার পিতৃ হত্যার বিচার করতে পারে, সে মানুষ আবারও ফিরে এসে এই বাংলার আমি সহ প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে প্রত্যেকটা অন্যায়ের বিচার করবেন আপনি, এবং সেটা ইনশাল্লাহ, শক্ত হাতে করবেন, এই আশাবাদ অবশ্যই ব্যক্ত করবো। রেখে আমি আমার আসলে বক্তব্য এখানেই শেষ করছি মাননীয় নেত্রী। এবং আপনি আমার পরিবার এবং সবার উদ্দেশ্যে একটু বলবেন। আমার সাথে আমার পরিবারে আমার চাচা আছেন এবং মা বোনরা সবাই, আমার শ্বশুর আছেন, তারাই হুম, আমাকে হুম, উদ্ধার হুম। করে আর কি হসপিটালে নিয়ে গেছিলেন মাননীয় নেত্রী। এখন আমার আসলে আর কিছু বলার নেই ম্যাডাম নেত্রী, আমি আপনার কথা শুনবো। এই জন্যই আসলে আমার লাইভে আসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি? খুবই ধন্যবাদ। মর্মান্তিক, যেভাবে অত্যাচার করছে এটা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু মনে রেখে দিও, অত্যাচারীদের দিন একদিন শেষ হয়। ওরা যেভাবে যা করছে তার ঠিক সেভাবেই ইনশাল্লাহ জবাব একদিন দেওয়া হবে, এবং সেই জবাব আমরা দেবো, আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আল্লাহ সেই সুযোগ আমাদের দেবে।
চিন্তা করো না, শুধু এটুকুই বলেছি যে আমি তো আমার বাবা মা ভাই সবই একই দিনে সব হারালাম, আমরা দুইটা মাত্র বোন। এই শোক ব্যথা নিয়েও মানে আমার একমাত্র চাচা ফুপা বড় ভাই বোন সবই তো হারিয়েছি আমরা। আমার তিনটা ভাই, দুই ভাই, স্ত্রী। আসলে তো আমাদের তো সবার মুক্তিযুদ্ধ হচ্ছিল, বাবা মা ভাই সব হারিয়ে বিদেশের মাটিতে ছিলাম, আসতে পারিনি, আমাদের আসতে দেওয়া হয়নি। আমার ছোট বোন রেহানার পাসপোর্টটা সময়টা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের আমলে তার পাসপোর্টটাও তাকে করে দেয়নি, দিতে দেয়। 6 বছর পর আমি দেশে ফেরার সুযোগ পাই, আমি চলে আসি। কিন্তু আসার পর থেকেই তো আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সেই 1975 সালে 15ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত অনবরত অত্যাচার চলছে। আর এবারে দীর্ঘ আমরা 15 বছর 7 মাস ক্ষমতা থেকে বাংলাদেশকে উন্নত করেছি, প্রত্যেকটা ঘর আলোকিত করেছি, মানুষের জীবন মান উন্নত করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি। কিন্তু চক্রান্ত করে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা থেকে সরালো, মিথ্যা অপবাদ ছড়িয়ে ছড়িয়ে, দেশে বিদেশে অপবাদ ছড়িয়ে ছড়িয়ে। আর সেই সাথে কি করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আইনজীবী, কাউকে বাদ দিচ্ছে না, ডাক্তার, সে পেশাজীবী, চরম নির্যাতন, এমন ভাবে নির্যাতন করে যাচ্ছে যে কোনো, এরা যে মানুষ যারা এই ঘটনা ঘটায় এরা মানুষ বলে ডাকার অযোগ্য, তাদের মধ্যে এইরকম প্রতিহিংসা পরায়ণতা আর এইরকম ভাবে নির্যাতন করে যাচ্ছে তারা। আজকে আমাদের মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ? কৃষকের পাশে দাঁড়ানোটা কি অপরাধ? আমি জনগণের কাছে এটা জিজ্ঞেস করি। কোভিডের সময় যখন কৃষক ধান কাটতে পারে না, আমি ছাত্রলীগে বলেছিলাম, ছাত্রলীগ ছুটে গেল, সেই সাথে আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সবাই তো ছুটে গেছে। কোভিডের সময় পর্যন্ত আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া, মৃতদের সৎকার করা, মৃতদের কাফন দাফনের ব্যবস্থা করা, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো তারা এই কাজগুলি করেছে। আর কোন দল এসেছিল তখন? আর তো কেউ না, ওই মুজিব আদর্শের সৈনিক তারাই এসেছে, তারাই করেছে। এখনো জনগণের পাশেই আমরা আছি, নিজেরা কিছু করবে না, আর আমাদের ছেলেপেলেরা তারা কৃষকের পাশে দাঁড়ালে তাদের হামলা করবে, এরা করবেই, এটা জানি, এরা এদের চরিত্রটাই তাই। তার কারণ হচ্ছে খালেদা জিয়ার আমলে কৃষক সারের দাবিতে আন্দোলন করে সে সময় 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। এরা হলো সেই দল। শ্রমিকরা আন্দোলন করেছিল মজুরির জন্য, 17 জন শ্রমিককে রমজান মাসে হত্যা করেছিল খালেদা জিয়া। বিদ্যুতের দাবিতে কানসার্টে আন্দোলন, সেখানে মানুষকে হত্যা করে গুলি করে। তো এরা হলো ওই চরিত্রের লোক, এরা জনগণকে কিছু দিতে পারে না, নির্যাতন করতে পারে, খুন করতে পারে, লাশ ফেলতে পারে। একই সাথে যুক্ত হয়ে হয়েছে এক বিশ্ব বাটপার ইউনূস, আর একজন হচ্ছে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি, যার দুর্নীতির সাক্ষী দিয়েছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই লোক এসে, সেই সাজাপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার সাথে হচ্ছে যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধীদের এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে যাওয়া কিছু মানে আমি বলবো যে তাদেরই কিছু বংশধর। আজকে দেশটাকে এরা নির্যাতন করে শেষ করছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, গণতন্ত্র হরণ করেছে, সমস্ত জায়গায় দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় চরম ভাবে আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ধ্বংস করে দিয়েছে। সেই উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কিছুই বাদ যাচ্ছে না, সবকিছু ধ্বংস করে দিয়ে তারা দেশটাকে একেবারে কোথায় নিয়ে যাচ্ছে এদের। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ সবার মানে আমাদের যারা আওয়ামী পরিবার তাদের উপরে নির্যাতন, মুক্তিযোদ্ধাদের উপরে নির্যাতন, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সকলের উপরে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগ করে নাকি অপরাধ? কেন অপরাধ হবে? এই আওয়ামী লীগ যে দেশটা স্বাধীন করেছে সেটা তারা জানে না। তাদের কি জন্ম হয়েছিল? বিএনপি জন্ম হয়েছিল সেই সময়? ছিল না। আর জামাত তো সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, যাদের দ্বারা 30 লক্ষ শহীদ, লাখ লাখ মা বোনের ইজ্জত নিয়েছে, ঘর বাড়ি লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। একমাত্র আওয়ামী লীগ এবং পরবর্তী সংগঠনগুলি তো এদেশের মানুষের পাশে সবসময়। আওয়ামী লীগই তো এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তাহলে আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে দেশের মানুষের উন্নতি হয়, দেশের মানুষ পেট ভরে খেতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, এটা তো আমরা নিশ্চিত করেছিলাম। আর আজকে সেই আওয়ামী লীগের উপরে বারবার হামলা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল উপরে হামলা। আমি একটা কথাই বলবো, আজকে যারা স্বজন হারিয়েছেন বা নির্যাতিত হয়েছেন, মনোবল রাখতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে। এরা যত অপরাধী অত্যাচার করুক, যারা অপরাধী তাদের, তারা হলো দুর্বল। হয়তো একটা সময়ের জন্য তারা নিজেদের শক্তি দেখাতে পারে, কিন্তু এটা চিরদিন স্থায়ী হয় না। কিন্তু আদর্শ নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে, জনগণের জন্য কাজ করে যারা, তাদের মনোবল অনেক বেশি থাকে। আমি তো বাবা মা ভাই সব হারি, তারপরে ঘর বাড়ি
যা কিছু আমাদের তেমন কিছু ছিল না। আমার তো ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘরে ছিল না, তাও যা ছিল আমার সামনে একটা বাসা ছিল, ছেলে মেয়ের নামে সব আগুন দিয়ে পোড়ানো। এক স্মৃতি, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর উত্তরাধিকার সূত্রে আমরা 2 বোন পেয়েছিলাম, যেটা আমরা আমরা তো ভোগ করিনি, জনগণকে দান করে দিয়েছিলাম ট্রাস্ট করে। আর এই ট্রাস্টের মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমরা সহায়তা করেছি, শিক্ষাবৃত্তি দিয়েছি, মানুষকে সাহায্য করেছি। আজকে সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার। আমাদের যে স্মৃতিটুকু, যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন, যে বাড়িতে আমার বাবা মা সবাইকে হত্যা করে, সেই স্মৃতিগুলিও আগুন দিয়ে পোড়ালো, মুছে ফেললো। ওই বাড়িটা কি অপরাধ? আর এখন ওই বাড়িতে কেউ যেতে পারে না, পোড়া বাড়ি, ভাঙা বাড়ি। সেখানে কেউ গেলে ওই ভাঙা ইটগুলিকেও তারা ভয় পায়। সেখানে কেন গেল? সেই জন্য পিটিয়ে মানুষ হত্যা করেছে, কিভাবে অপমান করেছে, সেই ঘটনা তো ঘটিয়েছে। কাজে এরা মানসিক ভাবে এত দুর্বল যে এরা ওই অত্যাচার করেই নিজেদের ক্ষমতা দেখাতে চায়। কিন্তু আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। কাজে জনগণ আছে আমাদের পাশে, আমরাও জনগণের পাশে আছি। আর এখন যারা অন্তত এদের একসময় সমর্থন দিয়েছিল ওই মেট্রিকুলাস ডিজাইনের সেই ডিপ এস্টেটের টাকায়, এখন তারাও বুঝতে পারছে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, কারো ভালো অবস্থা না। তো আজ করে তোষামত করে কোনো মতে টিকে থাকতে হয়। এই অবস্থা চলতে পারে না। আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, আবার মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা এনে দেবো, আবার এদেশের মানুষকে আমরা উন্নত জীবন দেবো। এবং সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে। আওয়ামী লীগ ছাড়া মানুষের পাশে কেউ দাঁড়ায়নি, দাঁড়াবেও না, দাঁড়াবে না। কারণ এরা তো লোভী, আসে নিজেদের ভাগ্য করতে, জনগণের ভাগ্য করতে না। আর আওয়ামী লীগ জনগণের ভাগ্য করে, আমরা নিজেদের ভাগ্য দেখি না। এটা আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছেন, এবারও দেশের বাইরে নিয়ে এসে বাঁচিয়েছেন। বাঁচিয়েছেন কেন? দেশের মানুষকে আবার মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আবার উন্নত জীবন দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ সেটা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে, আমি সেই বিশ্বাস রাখি। হারাবার তো কিছু নাই, সবই হারিয়ে। এমনকি আমার দাদি নানি আমাদের পারিবারিক যে গহনাগাটি লকারে রাখা ছিল, আমি তো প্রধানমন্ত্রী হিসেবে জীবনে লকার খুলিও নি, সব গহনাগাটি খুলে নিয়ে লুট করে নিয়ে গেছে ইনুস। সেগুলি সব আর গণভবন সবই তো লুটপাট। কিন্তু আমার কাছে তাতে দুঃখ নেই, কারণ আমার দলের নেতা কর্মীরা তাদেরও তো সবকিছু হারিয়েছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মানে আত্মীয় স্বজন, কাউকে ছাড়েনি। কাজে এই হিসাব আমাদের নিতে হবে। সেই জন্য সবাইকে মনোবল রাখতে হবে, মনোবল রেখে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এটা মনে রাখতে হবে, আমরা আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করেছি, ইয়াহিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। এরপর জিয়া, এরশাদ, খালেদা জিয়াকে 2বার আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিলাম শুধু ভোট চুরির অপরাধে। কাজেই জনগণের শক্তিটাই বড় শক্তি, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা, জনগণের পাশে দাঁড়ানো। কারণ মানুষ এখন সবচেয়ে কষ্টে আছে, আমরা আছি মানুষের পাশে, মানুষকে এটুকু বলতে পারি। 81 সালে যখন ফিরে আসি, আমার কিছুই ছিল না, থাকার জায়গাও ছিল না। আমি কি পেয়েছিলাম? বনানীতে সারি সারি লাশ, টুঙ্গিপাড়ার কবর, টুঙ্গিপাড়ার আমার বাবার কবর, এছাড়া কিছুই ছিল না। পেয়েছিলাম জনগণ। এই জনগণের মাঝে আমি আমার হারানো বাবা মায়ের স্নেহ খুঁজে ফিরেছি, এবং আমি তা পেয়েছি। যে কারণে 5বার প্রধানমন্ত্রী হয়েছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। কিন্তু সেগুলো আবার কেড়ে নিয়ে গেছে। ইনশাল্লাহ বেঁচে যখন আছি, আবার বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব, গণতন্ত্র ফিরিয়ে আনবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই মনোবল রাখবেন। আর যারা আহত, সুস্থ হন তাড়াতাড়ি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা এই পর্যন্ত শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেহেশতে নসিব করুক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।